বাংলাদেশের বিজয়ের ৪৯ বছরের গৌরবময় উদযাপন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষের ঢল, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দীপ্ত উচ্চারণ। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, সব ধর্মের মানুষ এদেশের মাটিতে সমান অধিকার নিয়ে চলবে, বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিজয় দিবসে ভারতেও জমকালো আয়োজন, ৭১-এর শহীদ ভারতীয় সেনাদের প্রতি প্রধানমন্ত্রী মোদির শ্রদ্ধা, আগামী বছর বিজয় বর্ষ উদযাপনের ঘোষণা। কষতে হবে অর্ধশতকের ভারত বাংলাদেশ সম্পর্কে দেনা পাওনার নতুন হিসেব, হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠকে গতানুগতিক কূটনীতি থেকে বের হওয়ার আশা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফারজানা মুমু। বিজয়ের ৪৯ বছর উদযাপনে মেতে উঠেছে পুরো বাংলাদেশ। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত জাতির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নেই। এর আগে ভোরে জাতীয় প্যারেড স্কোয়ারে তোপধ্বনিতে শুরু হয় বিজয়ের আনুষ্ঠানিকতা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। কুয়াশা ঢাকা বিজয়ের ভোরে শ্রদ্ধাবনত জাতির পক্ষে স্বাধীন ভূখণ্ডের কারিগরদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব। বিউগলের সুরে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। এরপর মুক্তিযোদ্ধাদের পক্ষে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ মন্ত্রিসভার বেশ কজন সদস্য। এবারের বিজয় দিবস এসেছে মহামারীকালে, সংক্রমণ সতর্কতায়, তাই স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুপস্থিতিতে শ্রদ্ধা জানান তাদের প্রতিনিধিরা। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ সশরীরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। সাম্প্রদায়িক সেই বিষ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। অর্ধশত ছুঁই ছুঁই পরিণত বাংলাদেশে গৌরবের দিনটি উচ্ছ্বাস হারিয়েছে বৈশ্বিক সংকট করোনায়। তারপরও উদযাপন ম্লান হয়নি। পূর্ব প্রজন্মের আত্মত্যাগে কৃতজ্ঞতা জানাতে ফুল হাতে শহীদ বেদিমূলে ছুটে এসেছিলেন সর্বস্তরের মানুষ। আজ থেকে ৪৯ বছর আগে রক্তক্ষয়ী যুদ্ধে যে দেশের সৃষ্টি, সেটি সার্বভৌম বাংলা। শোষকদের পোড়া মাটিতে পরিকল্পিত উন্নয়ন আর সমৃদ্ধির নানান স্মারক আজ সফলতার গল্প হয়ে ফুটে উঠছে। কিন্তু এই বাংলাদেশে এখনও মুক্তিযুদ্ধের চেতনা বিনাশী অপকর্ম বাস্তবায়নের ধৃষ্টতা দেখাচ্ছে মৌলবাদী গোষ্ঠী। উগ্রবাদী এই অপশক্তিকে আগামী দিনে রুখে দেওয়াই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ, বলছেন শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষেরা। দেবাশিস রায়, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। বাঙালির মানসপটে স্বাধীনতার উজ্জ্বল অবয়ব হয়ে আছে যে সৌধ, তার সোপানে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সাভারে সাধারণ মানুষের ঢল নামে ভোর থেকেই। উত্তর প্রজন্মকে বিজয়ের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেকেই এসেছেন সন্তানদের হাত ধরে। ফুলের শ্রদ্ধা জানিয়ে সব শ্রেণী পেশার মানুষই বললেন, কোনো অপশক্তি অসাম্প্রদায়িক বাঙালির চেতনাকে মুছে দিতে পারবে না। সাভার থেকে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। শীতের মোহময় সকালে হাজারো মানুষের অপেক্ষা। বিজয়ের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে যে মিনার, সেখানেই অর্পণ করতে হবে শ্রদ্ধার্ঘ্য। বুধবার সকাল ৭টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় স্মৃতিসৌধ। এরপর কেবল উচ্ছ্বাস আর উদ্দীপনায় মুখর ছিল পুরো অঙ্গন। দেশ ও মাটির প্রতি গভীর ভালোবাসা বুকি নিয়ে এসেছেন ফুল হাতে। মুক্তির সোপানে শ্রদ্ধা নিবেদনে বিজয় দিবস এখন বড় এক উপলক্ষ। আমি দীর্ঘ ১৬ বছর যাবৎ ইউরোপে থাকি এবং বিদেশে থাকলে বোঝা যায় দেশের প্রতি কত মায়া। দেশটাকে ভালোবাসি বলেই এই দেশে আসছি এবং শ্রদ্ধা জানাতে আসছি। ৩০ লক্ষ মানুষ যুদ্ধে নিহত হয়েছে, এটা আসলে একটা হৃদয়ের স্পন্দনের একটা ব্যথা। সেই ব্যথা থেকে আমরা বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসি। যে শিশু এসেছে বাবা মায়ের হাত ধরে, সেও তো বাঙালি জাতির উত্তরাধিকার। তাকেও জানতে হয় বিজয়ের সৌরভ কিনতে হয় চড়া দামে। যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর আমরা এখানে আসি। আমার ভাতিজা করে নিয়ে আসছি দেখানোর জন্য 16 ডিসেম্বর বিজয় দিবস
পালন করা হচ্ছে, কিভাবে তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিজয় দিবস কি 16 ডিসেম্বর কি, এগুলো শেখানোর জন্য ওদেরকে নিয়ে আসলাম। সোনার বাংলা কি এখনো স্বপ্ন? বিজয়ের 50তম বর্ষে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন হাজারো মানুষ। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাইছি আমরা বাঙালি, তার স্বাধিকার, বাঙালিত্ব আমরা ফিরে পাইছি। একটা শোষণহীন সমাজ যেখানে ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মৌলিক অধিকার পাওয়ার কথা, কিন্তু স্বাধীনতার পরে আজ পর্যন্ত সেটা আসেনি। বাঙালি এগিয়ে যাক আপন মহিমায়, বিজয়ী জাতি সমৃদ্ধ হোক 71-এর চেতনায়। রক্তের ঋণ কি কখনো শোধ হয় না। তবে 1971 সালে যে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, তাদের যে শপথ ছিল, সেই শপথে যদি এগোয় বাংলাদেশ, কিছুটা হয়তো শোধ হয়। তরিকুল ইসলাম, সৌরভ, সময় সংবাদ, সাভার। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় চেয়ারপারসনের মুক্তির জন্য বিএনপি সংগ্রাম করে যাবে বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সবসময় প্রতারণার রাজনীতি করেছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ও পরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন মির্জা ফখরুল। বিজয়ের 49 বছরে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় এলেও বাংলাদেশের মানুষের মুক্তি এখনও আসেনি। গণতন্ত্র উদ্ধার ও বিএনপি চেয়ারপারসনের মুক্তির জন্য বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শপথ গ্রহণ করেছি স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে যে আমরা গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য, এই দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদের সংগ্রাম আমাদের অক্ষুণ্ণ রাখবো, অব্যাহত রাখবো। সাভার থেকে ফিরে রাজধানীর শেহরি বাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। বলেন, প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ সবসময় প্রতারণার রাজনীতি করেছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু কাজে তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং এখন সম্পূর্ণ অনৈতিকভাবে, বেআইনিভাবে তারা ক্ষমতা দখল করে বসে আছে। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপির এই শীর্ষ নেতা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে নগর জুড়ে। এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার রাশেদ বাপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপি, মুমু, করোনা মহামারী কিছুটা হলেও জনজীবন থমকে দিয়েছে, এই কথা ঠিক। তবে বিজয়ের আনন্দের কাছে হার মেনেছে সকল সংকট, সকল প্রতিবন্ধকতা। মানুষ উচ্ছ্বাস নিয়ে, আনন্দ নিয়ে বেরিয়ে পড়েছে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে। আপনি জানেন যে উদ্যান থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই উদ্যানেই কিন্তু ছুটে এসেছে বাঙালি। এবং আমি এখানে বিকেলে এসেছি, কিন্তু সময় যত গড়াচ্ছে, অর্থাৎ অন্ধকার যত হচ্ছে, এই সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্য কিন্তু আরও ফুটে উঠছে। আপনি দেখতে পাচ্ছেন মোমো যে নানা রঙে, বিশেষ করে এখানে লাল এবং সবুজ আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো উদ্যান, এবং সেই উদ্যানের যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন এখানকার মানুষ। যারা এসেছেন তারাও কিন্তু বাহারি রঙে, বাহারি ঢঙে সেজে এসেছেন, এবং প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস, অর্থাৎ পরাধীনতার শৃঙ্খল মুক্তির পর যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আমরা সবার চোখে মুখে দেখতে পাচ্ছি। এবং অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন, এবং অনেকে বলছেন যে দীর্ঘ একটা সময় তারা ঘরবন্দি জীবন কাটিয়েছেন। যদিও করোনা এখনও আমাদেরকে মুক্তি দেয়নি, তারপরেও মানুষজন যতটা সম্ভব চেষ্টা করছেন যে স্বাস্থ্যবিধি মেনে, দূরত্ব বজায় রেখে নিজের ভেতরের আবেগ, নিজের ভেতরের যে উচ্ছ্বাস সেটুকু প্রকাশ করতে। এবং আমার এখন ঠিক এই মুহূর্তে এখানকার যে অবস্থা সেটি দেখে মনে হচ্ছে পুরো এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। গাছে গাছে নানা ধরনের আলো দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, এবং ছেলে, বুড়ো, শিশু, কিশোর সবাই ছুটে এসেছেন। আমরা অনেক মানুষকে দেখেছি যারা মৌনের আনন্দে গান গাইছেন, এবং দল বেঁধে অনেকে অনেক দিন পর ঘুরতে এসে ভেতরের যে উচ্ছ্বাসটুকু আছে, ভালোবাসাটুকু আছে, সেটুকু কিন্তু প্রকাশ করছেন। এবং তরুণ প্রজন্মের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেমনটা বলছেন যে এই দেশ যারা যুদ্ধ করে স্বাধীন করেছেন, যে 30 লক্ষ শহীদ, সেই শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই শহীদদের রক্তের হয়তো প্রতিদান দেওয়া যাবে না, কিন্তু এই শহীদদের যে উদ্দেশ্যে তারা এই দেশ স্বাধীন করেছেন, সেই উদ্দেশ্য সফল করতে এই তরুণরাই ভূমিকা রাখবেন। তারা বারবার বলছেন যে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তোলার
প্রত্যয় নিয়ে কিন্তু তারা আজকে এই বাইরে উচ্ছ্বাস করছেন এবং তারা প্রত্যেকের অবস্থান থেকে নিজের দেশকে গড়ে তুলবেন বলে আজকে আমাদের কাছে যাদের সঙ্গে আমার কথা হয়েছে প্রত্যেকেই কিন্তু সেই নিজের অভিব্যক্তিটুকু প্রকাশ করেছেন। এবং শুধুমাত্র এই সোহরাওয়ার্দী উদ্যানই নয়, পুরো ঢাকার যেসব উন্মুক্ত স্থানগুলো রয়েছে সব উন্মুক্ত স্থানগুলোর কিন্তু একই পরিণতি, অর্থাৎ মোটামুটি জনস্রোত বলা চলে। কেননা আমরা যা দেখেছি বিগত বছরগুলোতে এর থেকেও বেশি মানুষের চাপ ছিল, বেশি মানুষের উচ্ছ্বাস ছিল। তবে আবারও বলতে হয় সেই পুরনো কথা যেটি দিয়ে শুরু করেছিলাম, করোনা মহামারী। সেই করোনার কারণে হয়তো কিছু সংখ্যক মানুষ এখন এখানে আমরা কম দেখছি, তবে মানুষের মধ্যে উচ্ছ্বাসে কিন্তু কোনো ভাটা পড়েনি। এবং শুধুমাত্র আমি যেই সোহরাওয়ার্দী উদ্যানের কথা বললাম শুধু তাই নয়, সারা বাংলাদেশ কিন্তু ছড়িয়ে গিয়েছে এই উচ্ছ্বাস, এই আনন্দ, এই আবেগ। বুমু, আমার কাছে এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মানুষের বিজয় উদযাপনের সবশেষ খবর। মোমো। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিজয় দিবস উদযাপনের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে উন্মোচন করা হলো বঙ্গবন্ধুর বালু ভাস্কর্য। বলা হচ্ছে এটি বিশ্বে বঙ্গবন্ধুর প্রথম এবং বড় বালুর ভাস্কর্য। বিজয়ের এই দিনে বঙ্গবন্ধুর এই ভাস্কর্য উপভোগ করছেন ভ্রমণে আসা পর্যটক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার জন্য এই বালু ভাস্কর্য উন্মুক্ত থাকবে 31 ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নির্মিত হয়েছে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য, যেটি সৈকতের বালিয়াড়িতে বঙ্গবন্ধুর প্রথম এবং সবচেয়ে বড় কোনো ভাস্কর্য। পাশাপাশি সৈকতের বালিয়াড়িতে 10 ফুট উচ্চতার আবক্ষ একটি এবং 6 ফুট উচ্চতা আর 14 ফুট প্রশস্তের আরেকটি ভাস্কর্য নির্মিত হয়েছে, যা কুষ্টিয়ায় ভাস্কর্যের হামলার প্রতিবাদ এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত। বিজয়ের এই দিনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পর্যটক সহ সকলের জন্য উন্মুক্ত করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপোষ হতে পারে না, বঙ্গবন্ধুর কোনো প্রশ্নে কোনো বিতর্ক থাকতে পারে না। বাংলাদেশ মানেই হলো বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আজকের দিনটা অনেকই স্পেশাল, কেন কি এই দিনেই দেশটাকে স্বাধীনতা করেছে। বালিয়াড়িতে বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখে অনেক উৎসাহিত হয়েছি। প্রতিবাদের ভাষা দীর্ঘস্থায়ী করার জন্য একটি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি জানিয়েছে সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আমরা মনে করি বিশ্বের দীর্ঘতম এই বিচে পৃথিবীর দীর্ঘতম একটি ভাস্কর্য যাতে বঙ্গবন্ধুর করা হয়। জেলা প্রশাসক জানালেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পৌঁছাতে হলে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ অতীব জরুরি। কলাতলী মোড়কে বঙ্গবন্ধু চত্বর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য সেখানে কিন্তু আমরা নির্মাণ করতে পারবো, এবং এইভাবে আমরা সমস্ত জায়গায় যদি ছড়িয়ে দিতে পারি তাহলে বেঁচে থাকবে বঙ্গবন্ধুর চেতনা, বেঁচে থাকবে মুক্তিযুদ্ধের চেতনা। সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ব্র্যান্ডিং কক্সবাজারের সহযোগিতায় বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের 10 জন শিক্ষার্থী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছরকে স্মরণীয় করতে আগামী বছর বিজয় বর্ষ উদযাপনের ঘোষণা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। একই সঙ্গে দেশটিতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতীয় সেনাবাহিনীর অন্যতম ঐতিহ্যশালী কমান্ডগুলোর মধ্যে পূর্বাঞ্চলীয় কমান্ড অন্যতম, কেননা এই কমান্ড থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারত। সেই স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় বীর সেনারাও শহীদ হয়েছিলেন। আহত হয়েছেন অসংখ্য ভারতীয় সেনা সদস্য। ভারতীয় সেই সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলাদেশের সঙ্গে তাই 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে আসছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডো। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান অনিল চৌহান ও বাংলাদেশের 59 সদস্যের প্রতিনিধি দলের নেতা মুক্তিযোদ্ধা আলী মোশাররফ, কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা ও প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী সহ অনেকেই শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। আমাদের সাথে যারা জীবন দিয়েছে তাদের আজকে এই যে অনুভূতি,
তো নিঃসন্দেহে বলতে হবে যে অত্যন্ত প্রশংসনীয়। মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বাহিনী যে ত্যাগ, প্রায় ৬,৩০০ ভারতীয় বাহিনী মৃত্যুবরণ করেছেন আমাদের যুদ্ধের সামনে। আমাদের জনগণ, আমাদের মুক্তিযোদ্ধা তাদের কোনোদিন ভুলবে না। বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রদর্শনীর আয়োজনও ছিল নজর কাড়ার মতো। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। আমাদের সাংবাদিক জীবনে বাংলাদেশের যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা অর্জন, এই একটা অসাধারণ অভিজ্ঞতা। এদিকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে বুধবার সকালে দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালে স্বর্ণিম বিজয় মশাল প্রজ্বলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। করোনা পরিস্থিতিতে আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সরকার প্রধানের বৈঠকের আলোচ্য সূচি নিয়ে কোনো পক্ষ স্পষ্ট কিছু না জানালেও বিশ্লেষকরা বলছেন দুই দেশের সম্পর্ককে আরও সফল করতে গতানুগতিক কূটনীতির ধারা থেকে বেরিয়ে আসতে হবে। বৈঠকে ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগের আরও একটি রুট খুলতে যাচ্ছে। হলদিবাড়ি চিলাহাটি রেল লিংক পরবর্তীতে যুক্ত হবে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের সঙ্গে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। অবিভক্ত ভারতের অন্যতম হলদিবাড়ি চিলাহাটি রেলপথটি ১৯৬৫ সালের পর বন্ধ হয়ে যায় পাকিস্তান ভারত দ্বন্দ্বে। ৫৫ বছর পর এই পথটি সম্ভাবনার নতুন মাত্রায় নিয়ে হাজির দুই দেশের কাছে। করোনার প্রেক্ষাপটে আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন শেখ হাসিনা, নরেন্দ্র মোদী। এই বৈঠক থেকেই নীলফামারীর চিলাহাটি ও পশ্চিমবঙ্গের কুচবিহারের অন্তর্গত হলদিবাড়ি স্টেশনে ট্রেন চলাচলের ঘোষণা দেবেন দুই শীর্ষ নেতা। প্রাথমিকভাবে মালবাহী ট্রেন চলাচল করবে এই পথে। উদ্বোধনী দিনে নতুন রেলপথে ট্রেন যাবে নীলফামারী থেকে কুচবিহারে। নতুন রেল লিংক চালুর ইস্যুতে আশাবাদী বাংলাদেশ। রেলমন্ত্রীর দাবি ২৬শে মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলবে এই পথে। পরবর্তীতে যা যুক্ত হবে ভুটান ও নেপালের সঙ্গেও। ২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসে আমরা ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা যাত্রীবাহী ট্রেন আমরা যাতে এই রুটে চালাতে পারি সেই পরিকল্পনা নিয়েও আমরা এগিয়ে যাচ্ছি। ট্রেনে আনলে আমরা অনেক কমই আনতে পারবো, যেটা সড়ক পথে অনেক বেশি লাগে। এটি একটা সুবিধা হবে। নেপাল এবং ভুটান তারাও কিন্তু তাদের মালামাল পরিবহনের এই রুটটিকে তারা ব্যবহার করতে পারবে। মহামারীর মধ্যেই দুই প্রধানমন্ত্রীর এই বৈঠক নিয়ে উদ্গ্রীব দেশের কূটনৈতিক মহল। সাবেক এই পররাষ্ট্র সচিব মনে করেন দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরে প্রয়োজন দেনা পাওনার নতুন হিসেব কষা। একটা নিউ জেনারেশনের হাতে কিন্তু এখন সম্পর্কটা, এই নতুন জেনারেশনের হাতে যে এই সম্পর্কটা ট্রান্সফার করার জন্য আমার মনে হয় যে একটা উদ্যোগ থাকা উচিত। তিস্তার পানি বন্টন, সীমান্তে হত্যা বন্ধ সহ ভারতের তরফ থেকে দীর্ঘদিন ঝুলে থাকা ইস্যুগুলোর সমাধানে আরও গতিশীল কূটনীতির আহ্বান এই বিশ্লেষকের। পানিটা আমি মনে করি শুধু ভাগাভাগির প্রশ্ন থেকে সরে এসে এটার উন্নয়নের কথা চিন্তা করতে হবে। সো ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এই আলোচনাটা নিয়ে আসতে হবে। দুই দেশের বাণিজ্যে সমতা আনা সহ আঞ্চলিক মজুদ ব্যবস্থাপনা গড়তে ঢাকা নয়াদিল্লিকে আরও পথ পাড়ি দিতে হবে বলে জানাচ্ছেন পররাষ্ট্র বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পাশাপাশি এ অঞ্চলের জীবন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পের টাকায় গড়ে তোলা হচ্ছে বিশেষ একটি জাদুঘর। উদ্দেশ্য বহু বছর পরও মানুষ যাতে জানতে পারে কেমন ছিল পদ্মা সেতু তৈরির দিনগুলো। ২০২২ সাল নাগাদ এই জাদুঘরটি সাধারণের জন্য উন্মুক্ত করার ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুর এমন সব ভারী যন্ত্রপাতি আর থাকবে না। কাজ শেষে চলে যাবে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির পক্ষ থেকে ভাড়ায় আনা যন্ত্রগুলো। তবে তাদের স্মৃতি রয়ে যাবে দেশে। চীন থেকে এসব যন্ত্রের রেপ্লিকা বানিয়ে আনার পর সেগুলো ঠাঁই পাবে পদ্মা সেতুর জাদুঘরে।
শুধু পদ্মা সেতুর কাঠামো নয়, সেতু এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ করা হচ্ছে এই জাদুঘরে। 2016 সালে শুরু করা এই প্রকল্পে এর মধ্যে লক্ষ্য অনুযায়ী 1000-এর বেশি প্রজাতি সংগ্রহ করার কাজ শতভাগ শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে স্তন্যপ্রায়ী প্রাণী, ব্যাঙ, সরীসৃপ, শামুক, ঝিনুক, পদ্মার মাছ, প্রজাপতি, পাখি সবকিছুই ঠাঁই পাচ্ছে এই জাদুঘরে। মৃত বন্যপ্রাণীগুলো সংগ্রহ করা হচ্ছে পদ্মার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তথ্য প্রযুক্তির মাধ্যমে এটা বিশ্বব্যাপী প্রচারেরও ব্যবস্থা করা হবে। জাদুঘর এবং পদ্মা সেতু এলাকা সম্পর্কে জানতে পারে, এই এলাকার প্রাণী সম্পর্কে জানতে পারে। এছাড়া পদ্মা এলাকার জীবন জীবিকার কিছু অংশ থাকবে। পদ্মার বুকে পাল উড়িয়ে চলা অনেক নৌকা এর মধ্যে হারিয়ে গেছে। এ নদীর সুবিখ্যাত ইলিশের পাশাপাশি সেগুলো ঠাঁই দেয়া হচ্ছে এই জাদুঘরে। তবে এখনো মিউজিয়ামের মূল ভবনটি নির্মাণ না হওয়ায় আপাতত সেগুলোকে ঠাঁই দেয়া হয়েছে অস্থায়ী একটি ভবনে। এই প্রকল্পের মেয়াদ 2021 সালের জুন মাস পর্যন্ত। আশা করা হচ্ছে 2022 সালের দিকে মূল ভবন নির্মাণ শেষে উন্মুক্ত করা যাবে জাদুঘরটি। সেতু মানেই রড, সিমেন্ট আর কনক্রিটের অবকাঠামো বুঝালেও এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখছে পদ্মা সেতু। একসময় অনেক কিছুই হয়তো হারিয়ে যাবে, তবে পদ্মার জীবন আর এখানকার ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই জাদুঘর। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 27 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7156 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1632 জন। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 17,025 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 30,22,537 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1633 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,95,841 জন। 24 ঘন্টায় মারা গেছেন 27 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,156 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,622 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,29,351 জন। সময় সংবাদে আরও থাকছে। স্বাধীনতার সড়ক নামে চালু হচ্ছে মুজিবনগর নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত যাওয়া সড়ক। মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করতেই এই উদ্যোগ। আবারও বিজয় দিবস উদযাপনের খবর। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে বিজয় দিবস উদযাপনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, জানেন যে বাংলাদেশের সঙ্গে একই রকম ভাবে উৎসাহ এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আছি কলকাতার ঐতিহাসিক কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন। সেখানেও কিন্তু আগামী দুদিন বর্ণাঢ্য অনুষ্ঠানে সাজানো হয়েছে। আজকে বিকেল 4:30 অনুষ্ঠান হওয়ার শুরু কথা থাকলেও কোভিড বাস্তবতায় খানিকটা দেরি হচ্ছে। তবে এই আগামী দুদিন এখানে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেছে। তো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা উপদূতাবাসের প্রধান উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। ওনার কাছে জানতে চাইবো যে আগামী দুদিনের কি কর্মসূচি রয়েছে। তৌফিক সাহেব, আপনাকে সময় টেলিভিশনে ধন্যবাদ। আপনি বলবেন যে আগামী দুদিনের কর্মসূচি কি আছে, অনুষ্ঠান কিভাবে সাজিয়েছেন? প্রতিনিধিত্ব করেছেন শান্তি ও সৌহার্দ্যের পক্ষে, শান্তি সম্মান জানাতে প্রতিনিধিত্ব করেছেন শান্তি ও সৌহার্দ্যের পক্ষে। এবং আরো আনন্দের বিষয় হচ্ছে এই প্রথম আমরা কিন্তু বঙ্গবন্ধু মঞ্চ প্রথম এবার আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্র কণ্ঠকে স্তব্ধ করতে শান্তির অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্র কণ্ঠ। পূর্বাঞ্চল শাখাও বর্ণাঢ্যভাবে দিনব্যাপী আয়োজন করে এবং সেখান থেকে বাংলাদেশের একটি বিশাল সংখ্যক প্রতিনিধি দল অংশ নিয়েছে। এবং আজকে পূর্বাঞ্চলীয় সেনা এবং যেটা হয়েছে যে আগামী বছর বিজয় বর্ষ উদযাপন করবে, তা আপনি কি বলবেন?
যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন গর্জে উঠেছিল সমুদ্র হিমাচল, যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। যেমন তিনি বলছিলেন যে এই কোভিড বাস্তবতায় কিন্তু এটা খানিকটা অসম্ভবকে সম্ভব করানো হয়েছে। সুন্দর এখানে যারা রয়েছেন তারা স্বাস্থ্যবিধি মেনেই সবাই মুখে মাস্ক পরে কিন্তু এই বর্ণাঢ্য আয়োজনে শরিক হয়েছেন এবং এখানে আমরা দেখতে পেরেছি যে দুই বাংলার যারা শিল্পী তারা ইতিমধ্যে এসে পড়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তিরাও আছেন। তারা কিন্তু প্রায় রাত 8:30 পর্যন্ত এই অনুষ্ঠানে সামিল হবেন এবং আগামীকালকেও কিন্তু বর্ণাঢ্যভাবে কিন্তু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনি জানেন যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সহযোগিতা করেছে এবং তাদেরও বহু হতাহত হয়েছে এবং আজকে কিন্তু দিনব্যাপী এই ইস্টার্ন কমান্ডে আমরা দেখেছি যে তাদের গভীরভাবে স্মরণ করেছে এবং বিজয় দিবস তারা উদযাপন করেছে। এবং একই রকম ভাবে পূর্বাঞ্চলীয় প্রধান অনিল চৌহান তিনি বলেছেন যে আগামী বছর বাংলাদেশ যখন এই মুক্তিযুদ্ধের এই 50তম বর্ষ উদযাপন করবে, একই সময় কিন্তু ভারতীয় সেনাবাহিনী বিজয় বর্ষ উদযাপন করবে। তো বিশ্বে যেখানে ছড়িয়ে ছিটে থাকা বাংলাদেশিদের মধ্যে স্বাভাবিকভাবে একটি গর্ব অনুভব হওয়ার কথা, কারণ ভারতীয় সেনাবাহিনী একই রকম ভাবে কিন্তু তারা বিজয় বর্ষ উদযাপন করবে। আপনি জানেন যে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিরকম কতটা ছিল এবং তাদেরও প্রচুর হতাহত হয়েছে। যদিও এখনো পর্যন্ত ঠিক কত সংখ্যক ভারতীয় সেনাবাহিনী নিহত হয়েছে সেই বিষয়টি এখনো পরিষ্কার করে না বলা হলেও এখন 1600-র বেশি নিহত শহীদ সেনা সদস্যের কিন্তু নাম ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের তরফ থেকে পাওয়া গিয়েছে। তো এই ছাড়া আগামী কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের পক্ষ থেকে যেমন আগামী দিনে অর্থাৎ 17 তারিখও কিন্তু একই রকম ভাবে নানা রকম বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করছে। সেরকম ভাবে আগামী দিন কলকাতার পূর্বাঞ্চলীয় প্রধান যে দপ্তর সেনাবাহিনীর সেখানেও কিন্তু একই রকম ভাবে অনুষ্ঠান রয়েছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রতিনিধি দল কিন্তু সেখানে রয়েছেন। তো মুভি এই ছিল আমার কাছে ভারতে বিজয় দিবস উদযাপনের আমার কাছে থাকা সবশেষ মুভ। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে বিজয় দিবস উদযাপনের সবশেষ খবর জানাচ্ছিলেন সুব্রত আচার্য। সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। ব্যুরো রিপোর্টারদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ, তাই এবারের বিজয়ের সকালের উচ্ছ্বাসটাও বেশি। করোনাকে উপেক্ষা করে সকাল থেকেই মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম শহীদ মিনারে ঢল নামে মানুষের। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের চৌকস দল। এরপরই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আমাদের বিজয়ের গৌরবকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। ক্ষুধামুক্ত একটি সোনার বাংলাদেশ গড়া, সেই বাংলাদেশ গড়া সকলে মিলে কাজ করতে হবে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পেশাজীবী সংগঠন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিভিন্ন বয়সী মানুষের ভিড়। বাঙালি জাতি একত্রিতভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য প্রত্যয় হবে, এটাই আমাদের বিশ্বাস। সেই চেতনাকে আমাদের সমুন্নত রাখতে হলে জাতীয় পতাকার প্রতি সমুন্নত রাখতে হবে। ময়মনসিংহে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বিজয়ের ভোরে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপরেই স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হলে এই বাংলাদেশ একদিন সুন্দর বাংলাদেশ হবে, সোনার বাংলাদেশ হবে। বিজয়ের চেতনায় আমরা সকলে সুস্থ সুন্দর একটা সমাজ গড়তে চাই। করোনার মধ্যেও জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বরিশালের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা। এছাড়া খুলনা, রংপুর, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে শ্রদ্ধাবনত শিরে বীর শহীদদের স্মরণ করে জাতি। নিয়াজ মাখদুম, সময় সংবাদ।
শোষণ বঞ্চনা থেকে মুক্তি পেতে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা মেলেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM। স্বাধীনতার 50 বছর উপলক্ষে মুজিবনগর নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত সড়কটি স্বাধীনতা সড়ক নামে চালু হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করতে এই উদ্যোগ বলছে স্থানীয় প্রশাসন। সমন্বিতভাবে সব দপ্তরের কার্যক্রম শেষ করা গেলে বাস্তবে রূপ নেবে স্বাধীনতা সড়ক। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ইতিহাসের সাক্ষী মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমবাগান ঘেরা গ্রাম মুজিবনগর। এখানেই 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। তারা সবাই সড়ক পথে বিদেশি সংবাদকর্মী ও মুক্তিযোদ্ধা সহ ভারতের কলকাতা থেকে নদিয়া হয়ে মেহেরপুরের মুজিবনগর আসেন। এখানেই গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন মুজিবনগর কমপ্লেক্স। বাংলাদেশের মানচিত্র আর বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে। এই সড়কের মাধ্যমেই মুজিবনগরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বীজ বপন হয়, কিন্তু দেশ স্বাধীনের পর বন্ধ হয়ে যায় ঐতিহাসিক এই সড়কটি। মুজিবনগরের স্মৃতি রক্ষার্থে সরকার স্বাধীনতা সড়কটি উন্মুক্ত করতে পরিকল্পনা গ্রহণ করেছে। কাস্টমস সহ অন্যান্য স্টেক হোল্ডার যে সকল দপ্তরগুলো আছে সেই সকল দপ্তররা এখানে সমীক্ষা চালাচ্ছে। এই অবস্থায় স্বাধীনতা সড়কটি চালু করার সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় স্থানীয়রা। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা ওই ভারতে গিয়ে ট্রেনিং করেছি এবং এই রাস্তা দিয়ে এসে আবার এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা আবার এই রাস্তা দিয়ে গিয়ে যুদ্ধ করেছি। আমরা চাই এই সড়কটি আবার পুনরায় চালু করা হোক। সকল কার্যক্রম শেষ হলে সড়কটি দ্রুত চালু হবে বলে জানান ঊর্ধ্বতন কাস্টমস কর্মকর্তা। সরকারের যে উদ্যোগ বা স্বপ্ন স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে সড়কটি পুনরায় চালু করা। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদিয়ার হৃদয়পুর পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের মাত্র 300 মিটার ইটের সোলিং করা। এইটুকু পাকা করে সড়কটি প্রশস্ত করলেই স্বাধীনতা সড়কটি উন্মুক্ত হবে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। খেলার খবর। বিজয় দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া আর্চারির শেষ দিন আজ। চলছে একক ও দলগত রিকার্ভ কম্পাউন্ডে ব্রোঞ্জ ও স্বর্ণের লড়াই। এদিকে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বিজয় দিবস ভলিবলের ফাইনালে উঠেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিয়েই পুরোপুরি ব্যর্থ দেশের আর্চার রোমান্সানা। একক কোনো ইভেন্টে ফাইনালে উঠতে পারেননি, শুধু মিশ্র দলগত রিকার্ভে ফাইনালে উঠেছেন টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করা এই আর্চার। যদিও প্রথম দিন 720 স্কোরের মধ্যে 654 করে প্রথম হয়েছিলেন তিনি। করোনা পরবর্তী সময়ে 11 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ক্যাম্প। নিজেদের পারফরমেন্সের মানদণ্ড যাচাইয়ের জন্য টঙ্গী আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে বিজয় দিবস আর্চারি আয়োজন করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন, যার পৃষ্ঠপোষক সিটি গ্রুপ। এদিকে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বিজয় দিবস ভলিবলের সেমিফাইনালে 3-2 সেটে PDB হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। যদিও ম্যাচে প্রথম 2 সেট জিতেছিল সেনাবাহিনী, তবে PDBর হর্ষিত বিশ্বাসের দাপুটে পারফরমেন্সে দারুণ প্রত্যাবর্তন করে দলটি। সংবাদ জানিয়ে দিচ্ছি আর বাংলাদেশের বিজয় 49 বছরের গৌরবময় উদযাপন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সর্বস্তরের মানুষের ঢল, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দীপ্ত উচ্চারণ। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। সব ধর্মের মানুষ এদেশের মাটিতে সমান অধিকার নিয়ে চলবে, বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এবং কষতে হবে অর্ধশতকের ভারত বাংলাদেশ সম্পর্কে দেনা পাওনার নতুন হিসেব। হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠকে গতানুগতিক কূটনীতি থেকে বের হওয়ার আশা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।